নমস্কার, আমি সৃজা। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ইস্তফা দিচ্ছেন না কেন? কেন করছে এরকম একটা প্রশ্ন? কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যখন যে রাজ্যে বিধানসভা নির্বাচন থাকছে সেই নির্বাচনের আগে সেই রাজ্যে একটা ভোটার তালিকা সংশোধনের ঢেউ উঠে যাচ্ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে ভোটার তালিকা সংশোধন করতে হবে, কারণ অসংখ্য ভুয়ো ভোটার সেই রাজ্যগুলোতে রয়েছে। কদিন আগে আমরা প্রথমে বিহারে দেখেছি, এখন এ রাজ্যে দেখছি, যেহেতু এ রাজ্যে আর 8-9 মাস পরে বিধানসভা নির্বাচন রয়েছে। তো সেক্ষেত্রে যদি ভুয়ো ভোটার গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ভর্তি হয়ে থাকে, সেটা খুবই চিন্তার বিষয়। এবং সেক্ষেত্রে যদি ভোটার তালিকা সংশোধন হয় তাহলে সেটা হওয়াই উচিত। কারণ যদি আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে এত বহিরাগত, এত উগ্রপন্থী, এত বিদেশি, এত রোহিঙ্গা, এত অন্য দেশের মুসলিমরা এসে ভিড় জমায়, তাহলে খুব স্বাভাবিকভাবে এদেশের আমরা যারা মানুষ তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এ বিষয়ে কোনো প্রশ্নের অবকাশ থাকে না, সেটা অবশ্যই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ভোটার তালিকা সংশোধন হওয়া উচিত। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমাদের এই কেন্দ্রীয় সরকার যখন নির্বাচিত হয়েছে, মানে গত বছর যখন লোকসভা ভোট হয়েছে আমরা দেখেছি, সেই সময় আমরা জানি যে বিজেপির সরকার এসেছে এবং মোদিজি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তাহলে এই যে উনি নির্বাচিত হয়েছেন, উনি তো এই বিদেশি, এই উগ্রপন্থী, এই রোহিঙ্গা, এই বহিরাগত মুসলিম এদের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে এই ভোটাররা যদি এতটা আতঙ্কের বিষয় হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই যে মোদিজি কিভাবে এই বহিরাগত, এই বিদেশি, এই রোহিঙ্গা, এই বাংলাদেশি মুসলিম এদেরকে এতটা ইনফ্লুয়েন্স করলেন ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করতে, কিভাবে উনি প্রধানমন্ত্রী হলেন। আমরা যদি এই বিদেশের মানে অন্য দেশের উগ্রপন্থী, আমরা যদি বিদেশি, আমরা যদি রোহিঙ্গা, আমরা যদি বাংলাদেশি মুসলিমদের না মেনে নিই, তাহলে এদের দ্বারা, এদের ভোটাধিকারের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা এদেশের মানুষ কেন মেনে নেব? তাই আবারও বলছি, ভোটার তালিকা সংশোধন হোক, নিশ্চয়ই হোক। যদি এ রাজ্যে অন্যান্য রাজ্যের মানুষ এসে ঢুকে বসে থাকে, সেক্ষেত্রে এই তালিকা সংশোধন হওয়া দরকার। কিন্তু এ রাজ্যে যে এতগুলো সিট পেয়েছে বিজেপি, সেই সিটগুলো কাদের দ্বারা নির্বাচিত হয়েছে? সেই সমস্ত মানুষদের দ্বারা যাদের এই মুহূর্তে ভোটাধিকার বাতিল করতে চাইছে নির্বাচন কমিশন। তাহলে সেই সমস্ত আসন বাতিল হওয়া দরকার, এবং অবশ্যই সবার প্রথম যেটা বাতিল হওয়া দরকার সেটা প্রধানমন্ত্রীর নিজের আসনটা। তাই ভোটার তালিকা সংশোধনের সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের প্রধানমন্ত্রীর পদত্যাগের ইস্তফার দাবি তোলা উচিত। কারণ কোনো বহিরাগত, কোনো বিদেশি, কোনো রোহিঙ্গার ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীকে আমরা মানব না। এবার আসছি নির্বাচন কমিশনের বিষয়ে। নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন বলছে যে ভোটার তালিকা ঢেলে সাজাতে হবে। আর সেটার জন্য কি করতে হবে? সেটার জন্য নাকি এ দেশের যারা মানুষ রয়েছেন তাদের আধার, ভোটার, প্যান এগুলো কোনোটাই বৈধ নয়, এবং একটা বিশাল বড় লিস্ট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে। মেনে নিলাম যে এ রাজ্যে বা এ দেশে যে সমস্ত মানুষের যে ভোটার, আধার, প্যান রয়েছে সেগুলো কোনোটাই বৈধ নয়, সবাই অবৈধ, সবাই বিদেশি, সবাই বহিরাগত, উগ্রপন্থী, রোহিঙ্গা, আমি এগুলো সব মেনে নিচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখেছিলাম 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় এসেছিল, তখন প্রায় প্রত্যেক দিন আমরা কোনো না কোনো কিছু না কিছু লিঙ্ক করাতাম। মানে এই ভোটারের সঙ্গে প্যান, প্যানের সঙ্গে আধার, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট, এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে সেটা, কখনো গ্রীষ্মের দুপুরে, কখনো ঝমঝমে বৃষ্টিতে, কখনো শীতে কাঁপতে কাঁপতে প্রচুর লাইনে দাঁড়িয়েছি শুধুমাত্র এই লিঙ্ক করানোর জন্য। এবং এই লিঙ্ক না হলে এক একদিন এক এক রকমের নিদান দেওয়া হতো সরকারের পক্ষ থেকে। কখনো বলা হতো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, কখনো বলা হতো আর ভোট দিতে পারা যাবে না, কখনো বলা হতো যে যদি লিঙ্ক না থাকে তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে না, এরকম বিভিন্ন নিদান দেওয়া হতো আমরা দেখেছি। আর সেই ভয়ে 140 কোটি ভারতবাসী তারা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভোটার, প্যান, আধার, এটা ওটা লিঙ্ক করিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন এখন বলছে যে এই ভোটার, আধার, প্যান এগুলো সমস্ত কিছু নাকি অবৈধ, এগুলো কোনোটাই নাকি নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে যখন সরকারি তত্ত্বাবধানে এই একটার সঙ্গে একটার লিঙ্ক আমরা করাচ্ছিলাম, গোটা ভারতবর্ষের এত অসংখ্য মানুষ যখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সময় এবং কষ্ট দুটো অপচয় করে এই লিঙ্কটা করাচ্ছিলেন, তখন নির্বাচন কমিশন কোথায় ছিল? তখন কেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এ দেশের প্রশাসনের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যাচাই করে দেখা হয়নি যে এই যে লিঙ্কগুলো করা হচ্ছে ভোটার, আধার, প্যান, ব্যাংক অ্যাকাউন্ট, এই যে বিষয়গুলো সেগুলো আসলে সঠিক নাগরিকত্বের প্রমাণ কিনা? এখন সমস্ত কিছু লিঙ্ক হয়ে যাওয়ার পরে কেন মনে
মাধ্যমে হচ্ছে যে আধার, প্যান, ভোটার এই সমস্ত কিছু ভুয়ো হতে পারে। আসলে প্রতি বছর ভোট আসলেই বিজেপির তরফ থেকে বিভিন্ন রকমের ডকুমেন্টেশনের কথা মনে পড়ে, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো জাতের ভিত্তিতে, কখনো বা বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে। এটাই তো প্রথম নয়, এর আগে ধর্মের ভিত্তিতে গোটা ভারতবর্ষের মানুষকে কিভাবে ব্যতিব্যস্ত করেছিল বিজেপি সেটা আমরা দেখেছিলাম। সিএএ এনআরসির নাম করে গোটা দেশব্যাপী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল, আমরা শাহিনবাগের আন্দোলনের কথা মনে করতে পারি। এছাড়াও আমরা আসামের বিধানসভা নির্বাচনের কথা মনে করতে পারি, এবং তারপরে এই যে একটা ধর্মের ভিত্তিতে একটা সিএএ এনআরসি হবে করে আসামে যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হলো, সেখানে প্রায় 90% মানুষই হিন্দু ধর্মের মানুষ ছিলেন। আর এখানে যারা বিজেপির ভক্ত, যারা মোদিজির ভক্ত, তারা মনে করেছিলেন যে এই সিএএ এনআরসি করে আসলে মুসলিমদের গোটা ভারতবর্ষ থেকে বিজেপি এক্ষুনি তাড়িয়ে দিয়ে বোধহয় হিন্দু রাষ্ট্র তৈরি করে ফেলবে, আর সেই কারণের জন্য তারা সিএএ এনআরসি করে নেচেছিল। ঠিক এখন যেরকম এই যে নাগরিকত্বের ভিত্তিতে প্রশ্ন উঠছে, তারা দেখছি এখনো একই রকম ভাবে বলছে যে আমার তো মাধ্যমিক পাশের রেজাল্ট রয়েছে, আমার তো উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট রয়েছে, তাই আমাকে কিছু করবে না। আসলে তারা বুঝতে পারছেন না, এ রাজ্যের যারা মানুষ তারা বুঝতে পারছেন না আসলে আপনাকে বাতিল করাই বিজেপির মূল লক্ষ্য। কেন এই লক্ষ্য, কেনই বা প্রতি বছর ভোট আসলে বিজেপি এভাবে সবকিছুকে ঘেঁটে ফেলে, কখনো ধর্মের ভিত্তিতে, কখনো জাতের ভিত্তিতে এভাবে তোলপাড় করতে চায়? কারণ এই মুহূর্তে আমরা যদি ভারতবর্ষের পরিস্থিতি দেখি তাহলে সেটার অবস্থা খুব শোচনীয়, এতটাই শোচনীয় যে নীতিন গডকরি, বিজেপির নিজের লোক, নিজের দলের নেতা মন্ত্রীরা, তারা পর্যন্ত স্টেটমেন্ট দিতে বাধ্য হচ্ছেন যে ভারতবর্ষে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। মাত্র কদিন আগে নীতিন গডকরি নিজে এই স্টেটমেন্ট দিয়েছেন। আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে অক্সফ্যামের রিপোর্ট দেখতে হবে না, আপনাদেরকে অর্জুন সেনগুপ্তর রিপোর্টও দেখতে হবে না, আপনারা নীতি আয়োগের রিপোর্ট দেখুন, মোদিজির নিজের লোকেদের তৈরি করা রিপোর্ট দেখুন। সেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষের মানুষের প্রত্যেক দিন গড় আয় 25 টাকাও নয়। আর পার্লে কোম্পানির সিইও তিনি বলছেন যে মানুষ একটা পার্লে বিস্কিট, মানে ওই 5 টাকার যে বিস্কিট, সেই প্যাকেটটাও কিনতে সাহস পায় না। আজকাল ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক মান এতটা নিচের দিকে নেমে গেছে কারণ অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, কারণ ভারতের 73% সম্পদ চলে যাচ্ছে মাত্র 1% মানুষের কাছে। আর মোদিজি এটা খুব ভালো করে জানেন, মোদিজি জানেন উনি প্রতি বছর আম্বানি আদানিকে ঠিক কত টাকা কর্মকূপ করেন। মোদিজি জানেন যে এই মুহূর্তে ভারতবর্ষে কর্পোরেট ট্যাক্সের থেকে সাধারণ মানুষের ট্যাক্সের অনেক বেশি টাকা উনি আয় করেন, আর সেই কারণের জন্য এই আম্বানি আদানিকে সমস্ত সুবিধা দেওয়ার জন্য সাধারণ মানুষের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ চলছে সেটা মানুষ বুঝতে পারবে, আজ না হোক কাল। সেটা মোদিজি জানেন, সেটা বিজেপি জানে। আর এই বৈষম্যের দিকে মানুষের যাতে সেভাবে নজর না যায়, মানুষ যাতে নিজের পেটের ভাত মাথার ছাদ ভুলে আদৌ এ রাজ্যে, এ দেশে থাকতে পারবে কিনা, তারা এ দেশের নাগরিক কিনা, এই প্রশ্নে, এই ভয়ে অনেক বেশি মাথা খারাপ করতে পারে। সেই কারণের জন্য প্রত্যেক বছর একটা নতুন নতুন করে ফিকির বার করা হয়। গতবার ছিল সিএএ এনআরসি, এবার হয়েছে নাগরিকত্বের প্রমাণ। কারণ আমরা জানি দেশ চালাতে গিয়ে চূড়ান্তভাবে ফেলিওর বিজেপি। আমরা জানি যে নোটবন্দির ফলে কালো ধন তো আসেইনি, তার সঙ্গে এই যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়া হবে তা আসলে কত বড় মিথ্যে ছিল। একের পর এক সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে, লাস্ট তার সংযোজন হচ্ছে পেহেলগামের ঘটনা। পেহেলগামের ঘটনার পরে অপারেশন সিন্দুর হয়েছে, একাধিক মানুষ মরেছে ভারতবর্ষের, কিন্তু আসল যে 4 জন জঙ্গি যারা আসলে মানুষ খুন করেছিল তাদেরকে এখনো ধরা যায়নি, মোদিজি ধরতে পারেননি। আর যেহেতু নোটবন্দির ফলে একটা টাকাও কালো ধন আমাদের এদেশে আসেনি, তাই 15 লক্ষ টাকাও কারোর অ্যাকাউন্টে ঢোকেনি। দেশে নতুন করে কোনো কর্মসংস্থানও হয়নি। সেই নীতি আয়োগের মোদিজির নিজের দফতরের যে রিপোর্ট, সেখানে বলা হচ্ছে যে 140 কোটির ভারতবর্ষে গোটা 10 বছরে মোদিজি চাকরি দিয়েছেন মাত্র 22 লক্ষ মানুষকে। বাকি আর কারোর কপালে কোনো চাকরি জোটেনি। মানুষের মান, মানে জীবনযাত্রার মান দিনে দিনে নিচের দিকে নামছে। আমরা জানি হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ 105 নম্বরে, দুবেলা পেট ভরে খেতে পান না প্রায় 80% মানুষ। চতুর্থ অর্থনীতির রাষ্ট্রে 80 কোটি পরিবারকে কোনো রকমের সাবসিডি দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। এবং এই সমস্ত যে ব্যর্থতা, এই ব্যর্থতাগুলোকে ঢাকতে গেলে কি করতে হবে? ব্যর্থতাগুলোকে ঢাকতে গেলে প্রত্যেকদিন নতুন নতুন ফিকির বার করতে হবে। এমন ফিকির বার করতে হবে যে মানুষ তখন তার নিজের পেটের ভাত মাথার ছাদ ভুলে আদৌ এই দেশে থাকতে পারবে কিনা সেটা নিয়ে
এতটা বেশি টেনশনে পড়ে যায় যে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে ভুলে যায়। কারণ যখনই মানুষ এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করবে তখনই আর বিজেপির যে আসন সেটা টলমল করবে। ঠিক যেটা আমরা দেখেছিলাম গত বছর লোকসভা নির্বাচনের সময়। অত ঘটা করে উনি মন্দির বানালেন, রাম মন্দির, অত ঘটা করে উনি নতুন ব্র্যান্ড নিউ রামের চোখ আঁকলেন, তারপরে ওই রাম মন্দিরের অযোধ্যার 150 মিটারের মধ্যে কোনো বিজেপি ক্যান্ডিডেট জেতেন। এমনকি মোদিজি নিজেও প্রথম 3টে রাউন্ডে পিছিয়েছিলেন। অর্থাৎ এই হচ্ছে গোটা ভারতবর্ষে বিজেপির পরিস্থিতি। বিজেপি সব দিক থেকে চূড়ান্তভাবে ব্যর্থ, আর সেই ব্যর্থতা ঢাকতে নতুন নতুন ফিকির প্রত্যেকবার ভোটের আগে বার করে। এবারে সেই নতুন ফিকির হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। তো ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি নাগরিকত্ব যাচাই নিয়ে এত মাতামাতি করা হয় তাহলে সেটা আমাদেরকে মানতে হবে, কারণ যেহেতু আমরা ভারতবাসী আমরা নিশ্চয়ই নাগরিকত্বের সমস্ত প্রমাণ দেব, নিশ্চয়ই যা যা ডকুমেন্ট বলবে এই নির্বাচন কমিশন সেগুলো দেব। আর যদি সেগুলো না দিতে পারি তাহলে আমাদেরকে অবশ্যই ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হবে। ঠিক যেভাবে সুপ্রিম কোর্টের জাজ তিনি বলেছেন, মানে বিচারপতি তিনি নিজে বলছেন যে নির্বাচন কমিশন যা যা ডকুমেন্ট চাইছে সেই সমস্ত ডকুমেন্ট ওনার নিজের কাছেও নেই। তো সেক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ আমাদের কাছে যদি না থাকে এই সমস্ত নথি তাহলে আমরা নিশ্চয়ই ভারতবর্ষের বাইরে চলে যাব। আমরা মেনে নেব আমরা উগ্রপন্থী, আমরা রোহিঙ্গা, আমরা বিদেশি, আমরা বাংলাদেশি, আমরা বহিরাগত, সমস্ত কিছু মেনে নেব। কিন্তু তার আগে যে সমস্ত বহিরাগত, যে সমস্ত উগ্রপন্থী, যে সমস্ত বিদেশি, যে সমস্ত বহিরাগত রোহিঙ্গা মুসলিমদের ভোটে মোদি যে নির্বাচিত হয়েছেন সেই সমস্ত ভোটকে ক্যান্সেল করতে হবে। মোদিজিকে আগে ইস্তফা দিতে হবে। আগে মোদিজি ইস্তফা দিন, তারপর আমরা আমাদের পরিচয়পত্র দেখাবো, তার আগে নয়।